Dear students and viewers, welcome to Novel Classroom. আমরা আলোচনা করব কাইন্ডস অফ সেন্টেন্সেস। সেন্টেন্স বা বাক্যের প্রকারভেদ। তিন প্রকার সেন্টেন্স আমরা আলোচনা করব: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এই তিন প্রকার সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমরা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে চেনার জন্য যে বৈশিষ্ট্যটা আমরা লক্ষ্য রাখব সহজে একটি সিম্পল সেন্টেন্সকে চেনবার জন্য, সেটি হল সিঙ্গল মেইন ভার্ব। একটি মাত্র মেইন ভার্ব থাকবে। যে সেন্টেন্সে একটি মাত্র মেইন ভার্ব থাকে সেটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স, বা বাংলা লেখা আছে দেখো, সরল বাক্য। তো এখানে 7টি সেন্টেন্স আছে। এই 7টি সেন্টেন্সে রেড কালারে মেইন ভার্বগুলো দেওয়া আছে। 1 নম্বরে স্টপ, 2 নম্বরে এম, দ্যাট ইজ বি ভার্ব, 3 নম্বরে নো, 4 নম্বরে হেল্প, 5 নম্বরে রিডিং, 6 নম্বরে মুভস, 7 নম্বরে ওয়েট। এগুলো হচ্ছে রেড কালারে যেটা দেয়া আছে, এগুলো হলো মেইন ভার্ব। আর পিঙ্ক কালারে যেগুলো দেওয়া আছে ওগুলো 3 নম্বরে যেমন আছে ডাস, 5 নম্বরে হ্যাজ বিন দুটো, এবং 7 নম্বরে উইল। এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো চলো আমরা সেন্টেন্সগুলো একবার পড়ে নিই। 1 নম্বরে স্টপ হিয়ার, এখানে থামো অথবা থামুন। এখানে স্টপ হলো মেইন ভার্ব। ইন্টারেস্টিংলি, হিয়ার কথাটাকে যদি আমরা এখানে না দিই, স্টপের পরে যদি সেন্টেন্সটাকে আমরা শেষ করি, ফুল স্টপ দিয়ে দিই ওখানে, তবুও কিন্তু ওটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। কারণ মেইন ভার্ব একাই একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারে। এবং তোমরা জানো যে সিম্পল সেন্টেন্স ইম্পারেটিভ যখন হয়, আদেশ উপদেশ এগুলো যখন বোঝায়, একটা শব্দ দিয়েই তখন একটা সেন্টেন্স তৈরি হয়। আমরা বাংলায় এরকম কথা বলি না, আসো, যাও, বসো, দেখো, এই যে কথাগুলো বলি, এক কথায় একটা বক্তব্য হয়ে যাচ্ছে না? যেমন থামো বা থামুন, এই যে কথাটা আমরা ইংরেজিতে বলতে পারি স্টপ, অর্থাৎ থামো অথবা থামুন, ওইটাই একটা সেন্টেন্স। কাজে হিয়ারটা না দিলে ওটা একটা সেন্টেন্স হতে পারে। 2 নম্বর, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে এম, এটা বি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। 3 নম্বরে হি ডাস নট নো মি, সে আমাকে চেনে না, এটা নেগেটিভ সেন্টেন্স। এখানে নো হচ্ছে মেইন ভার্ব, তার আগে আছে ডাস। ডাস হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব। 4 নম্বর, প্লিজ হেল্প দ্য পুয়ার ম্যান, দয়া করে হেল্প করুন পুয়ার ম্যান, গরিব মানুষটিকে সাহায্য করুন। 5, হি হ্যাজ বিন রিডিং সিন্স
6 AM, তিনি 6টা থেকে পড়ছেন বা সে 6টা থেকে পড়ছে। এখানে দুটো অক্সিলারি ভার্ব আছে, হ্যাজ এবং বিন। 6 নম্বরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখানে মুভস হলো মেইন ভার্ব, আর কোনো ভার্ব এখানে নেই। 5 নম্বরে যেমন রিডিং হচ্ছে মেইন ভার্ব, তার আগে দুটো অক্সিলারি আছে। 6 নম্বরে কোনো অক্সিলারি নেই, সাহায্যকারী ক্রিয়া নেই। 7 নম্বর উইল ইউ ওয়েট ফর মি অ্যাট দ্য স্টেশন, তুমি কি আমার জন্য স্টেশনে অপেক্ষা করবে। এখানে ওয়েট হলো মেইন ভার্ব আর উইল হলো মোডাল অক্সিলারি। তো এইভাবে সিম্পল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকতেই পারে বা নাও থাকতে পারে। মেইন ভার্ব থাকবে, একটি মেইন ভার্ব থাকবে এবং সেটা হলো সিম্পল সেন্টেন্স। তাহলে 1 থেকে 7 নম্বর সেন্টেন্সগুলো যা আছে সবই কিন্তু সিম্পল সেন্টেন্স। এখন মজার বিষয়টা দেখো, সবার উপরের সেন্টেন্সটা দেখো। সবার উপরে একটি বা দুটি শব্দ। এখানে হিয়ারটাকে যদি বাদ দিয়ে আমরা স্টপ রাখি, স্টপের পরে যদি ফুল স্টপ দিই, সেন্টেন্সটা শেষ করি, একটি ওয়ার্ডই একটা সেন্টেন্স হতে পারে, এটাও সিম্পল সেন্টেন্স। 2 নম্বরে দেখো 4টা ওয়ার্ড আছে, 2 নম্বর সেন্টেন্সে 4টা ওয়ার্ড আছে, এটাও সিম্পল। সেন্টেন্সটা কিন্তু লম্বা হচ্ছে। তো 1 থেকে শুরু করে 7 পর্যন্ত সেন্টেন্সগুলো দেখো ধীরে ধীরে অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু লম্বা হলেও তাদের মধ্যে কিন্তু মেইন ভার্ব একটাই আছে, তাই না। 1 নম্বরের সবচেয়ে ছোট সেন্টেন্স, এখানে সাবজেক্ট ইউ এটা দেওয়া নেই। ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো, আদেশ, উপদেশ ইত্যাদি দেওয়া হয়, একটি মেইন ভার্ব। আবার সবচেয়ে বড় লম্বা যে সেন্টেন্স 7 নম্বর সেন্টেন্স, এটাতেও ওয়েট একটাই মেইন ভার্ব। তো সিম্পল সেন্টেন্স আমরা বলি, সরল বাক্য বলি আমরা, একটি মাত্র মেইন ভার্ব যেখানে থাকে সেটাই হচ্ছে সরল বাক্য। আরেকটা ভাবে ভাগ করা যায় সরল বাক্যকে, যে সরল বাক্যে একটি সাবজেক্ট এবং একটাই প্রেডিকেট থাকে। কারণ আমরা জানি সেন্টেন্সের দুটো অংশ, সাবজেক্ট এবং প্রেডিকেট। তো প্রথমে 1 নম্বর সেন্টেন্সটাকে যদি বলি, এখানে সাবজেক্ট নেই, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ উপদেশ বোঝায় যে সেন্টেন্সের মধ্য দিয়ে, তার সাবজেক্ট ইউ উল্লেখ করা থাকে না। তাহলে শুধু এখানে প্রেডিকেটটুকু আছে, সাবজেক্টটা ইউ, এটা মনে মনে ধরে নিতে হবে। স্টপ হিয়ার এটা হচ্ছে প্রেডিকেট। 2 নম্বরে আই হলো সাবজেক্ট, এম আ স্টুডেন্ট এটা হলো প্রেডিকেট, কারণ প্রেডিকেটটা হলো ভার্ব পার্ট, ভার্ব দিয়েই এটা শুরু হয়। 3 নম্বরে হি হলো সাবজেক্ট, ডাজ নট নো মি এটা হলো প্রেডিকেট। 4 নম্বরে এখানেও কিন্তু ইউ, এই সাবজেক্টটাও সাইলেন্ট আছে, বৌদ্ধ আছে, এখানে দেওয়া নেই, কারণ এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইউ নেই, ইউটা হলো সাবজেক্ট, হেল্প দ্য পোর ম্যান হলো প্রেডিকেট। আর প্লিজটা এটা কোনো বিষয় না, এটা শেষেও থাকতে পারে, প্রথমেও থাকতে পারে। 5 নম্বরে হি হলো সাবজেক্ট, হ্যাজ থেকে শুরু করে গোটাটাই হলো প্রেডিকেট। প্রেডিকেটটা এখানে বড় হচ্ছে। 6 নম্বরে দ্য আর্থ হলো সাবজেক্ট, মুভস থেকে প্রেডিকেটটা শুরু হলো। 7 নম্বরে এখানে ইউ হলো সাবজেক্ট, আর কোশ্চেন করার জন্য উইলটা সামনে চলে গেছে, উইল থেকে প্রেডিকেটটা শুরু হবে, উইল ওয়েট এরকম হবে। ইউটাকে আমরা সাবজেক্ট ধরবো, উইল থেকে শুরু করে বাকিটা প্রেডিকেট। তাহলে সিম্পল সেন্টেন্সের দুটো অংশ, সাবজেক্ট এবং প্রেডিকেট, আর একটি সাবজেক্ট একটি প্রেডিকেট থাকবে। এইভাবে আমরা সিম্পল সেন্টেন্সকে বুঝতে পারি। আরেকভাবে আমরা বুঝতে পারি কিরকম না, একটি মাত্র মেইন ভার্ব থাকবে। হ্যাঁ, যে জিনিসটা আমরা আগে আলোচনা করেছিলাম যে সিম্পল সেন্টেন্সে
একটি মেইন ভার্ব ও 1 থেকে 3টি অক্সিলিয়ারি ভার্ব বা মোডাল অক্সিলিয়ারি থাকতে পারে। সিম্পল সেন্টেন্সে মেইন ভার্ব থাকবে একটি, আর অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া যেটাকে আমরা বলি মোডাল অক্সিলিয়ারি বলে কতগুলো থাকবে? ম্যাক্সিমাম 3টি থাকতে পারে। যেমন ধরো 1 নম্বর সেন্টেন্স, লুক, তাকাও। দেখো এখানে শুধু ভার্ব আছে আর কিচ্ছু নাই, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এবং লুক এটাই হচ্ছে মেইন ভার্ব, এবং তার আগে অবজেক্ট, সাবজেক্ট বা কর্তা উচ্চ আছে, ইউ হলো এখানকার সাবজেক্ট, সেটা দেওয়া নেই, কারণ অনুজ্ঞাবাচক বাক্য, আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ যে বাক্যগুলোর মধ্য দিয়ে পড়া হয় সেক্ষেত্রে ইউ সাবজেক্টটা দেওয়া থাকে না, এটা ধরে নিতে হবে। তাহলে একটি ভার্ব একটি সেন্টেন্স তৈরি করলো, এটা হচ্ছে সবচেয়ে ছোট সেন্টেন্স। ঠিক জীবন বিজ্ঞানে যেমন এককোষী জীব থাকে, এককোষী জীব একটা কোষ মাত্র থাকে, খালি চোখে দেখা যায় না, এরকম ক্ষুদ্র সেন্টেন্স হলো লুক, শুধু ভার্বটুকু আছে। দু নম্বর, হি রিডস আ স্টোরি। এখানে হি হলো সাবজেক্ট, রিডস আর স্টোরি প্রেডিকেট, এবং শুধু মেইন ভার্বটা আছে, আর অন্য কোনো ভার্ব এখানে নেই। 3 নম্বরে, হি উইল রিড আ স্টোরি। দেখো টেন্সের জন্য এখানে 2 নম্বর সেন্টেন্সটাই এখানে লম্বা হয়ে গেল, টেন্সটাকে চেঞ্জ করা হলো। 2 নম্বরে যেমন আছে হি রিডস আ স্টোরি, একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। 3 নম্বরে আছে ফিউচার টেন্স, এবং ফিউচার টেন্স গঠন করতে গিয়ে রিড ভার্বকে সাহায্য করছে উইল। উইল এখানে অক্সিলিয়ারি ভার্ব বা মোডাল অক্সিলিয়ারি। হি উইল রিড আ স্টোরি, এখানে রিড হলো মেইন ভার্ব, উইলটা হলো অক্সিলিয়ারি। 4 নম্বরে, হি ইজ রিডিং আ স্টোরি। এখানে টেন্স চেঞ্জ হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, কাজে বি ভার্ব আসলো সাহায্য করার জন্য, ইজ হয়ে গেল। হি ইজ রিডিং আ স্টোরি, এখানে রিডিংটা হচ্ছে মেইন ভার্ব, ইজটা হলে অক্সিলিয়ারি বা সাহায্যকারী ক্রিয়া। 5 নম্বর, হি হ্যাজ রেড আ স্টোরি। এখানে রেড হচ্ছে মেইন ভার্ব, হ্যাজ হলো অক্সিলিয়ারি বা সাহায্যকারী ক্রিয়া। 6 নম্বরে, হি হ্যাজ বিন রিডিং আ স্টোরি। এখানে দেখো ভার্বের সংখ্যা কিন্তু বেড়ে গেল, 3টা হয়ে গেল। তাহলে রিডিংটা হচ্ছে মেইন ভার্ব, হ্যাজ বিন এ দুটো হলো অক্সিলিয়ারি। এখন প্রশ্ন হলো, একটি সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব একসাথে থাকলে তোমরা কি করে চিনবে? এইটা মনে রাখবে যে দেখো, একটি ভার্ব হলো একটি সেন্টেন্সের প্রাণ বা নিউক্লিয়াস। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না, এবং ভার্ব এমনই একটা ওয়ার্ড যে একাই একটা সেন্টেন্স তৈরি করতে পারে। যেমন 1 নম্বর সেন্টেন্স, লুক, একটি সেন্টেন্স, ভার্ব একাই একটা সেন্টেন্স তৈরি করেছে। 2 নম্বরে, রিডস, এটা মেইন ভার্ব, এই রিডটাকে যদি তোমরা বাদ দাও ওটার সেন্টেন্স হবে না। রিডটাকে বাদ দিয়ে যদি তোমরা বলো হি আ স্টোরি, এগুলো আর সেন্টেন্স হলো না, ওটা শব্দের একটা মানে গার্বেজ হয়ে গেল, নোংরা স্তূপ হয়ে গেল, ওটা কোনো সেন্টেন্স নয়। তাহলে ভার্ব এমনই একটা ওয়ার্ড যেটি ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না, এবং অবশ্যই মেইন ভার্ব বলবো আমরা। একটি সেন্টেন্স একটি মেইন ভার্ব থাকতেই হবে,
মেন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। তাহলে অক্সিলারি ভার্বগুলোকে আমরা কি চিনব? তো উপরে এই জন্য বলা আছে, উপরের হেডলাইনটা দেখে নাও, সিম্পল সেন্টেন্সে একটি মেন ভার্ব ও একটি মেন ভার্ব থাকতেই হবে সিম্পল সেন্টেন্সে। আর কি থাকবে? 1 থেকে 3টি অক্সিলারি ভার্ব। মেন ভার্বটার আগে ম্যাক্সিমাম 3টা অক্সিলারি ভার্ব থাকতে পারে, বা মোডাল অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারিও থাকতে পারে 1 থেকে 3টি। তাহলে মেন ভার্ব, এই এতগুলো যে ভার্ব, একটা সেন্টেন্সে যদি 3টি পর্যন্ত অক্সিলিয়ারি থাকে বা মোডাল থাকে এবং একটা মেন ভার্ব থাকে, তাহলে একটা সেন্টেন্সে কটা ভার্ব ম্যাক্সিমাম থাকতে পারে? 4টি। একটা সেন্টেন্সে 3টা সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব এবং একটা মেইন ভার্ব, মোট 4টি থাকতে পারে ম্যাক্সিমাম। এখানে আমি 3টি পর্যন্ত দেখিয়েছি 6 নম্বর সেন্টেন্সে। এবং পজিশন, এতগুলো যে ভার্ব, তোমার অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া এবং মেইন ভার্ব, তাহলে কে কোথায় বসবে আমরা কি করে চিনব? দেখো, একটি সেন্টেন্সে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটাই মেইন ভার্ব, 1 নম্বর। 2 নম্বরে রিডস, একটি মাত্র ভার্ব আছে, এটাই মেইন ভার্ব। এখন 3 নম্বরে 2টো ভার্ব হয়ে গেল। কোনটাকে তুমি মেইন ভার্ব ধরবে, কোনটাকে সাহায্যকারী ধরবে? নিয়ম হলো, মেইন ভার্ব সবসময় ডান দিকে থাকে, আর সাহায্যকারী ক্রিয়া সবসময় বাঁ দিকে থাকে বা প্রথমের দিকে থাকে, আর শেষের দিকে মেইন ভার্বটা থাকবে। এখানে ডান দিকে 2টো ভার্ব আছে, উইল এবং রিড। দেখো তোমার ডান দিকে কোনটা, বাঁ দিকে কোনটা? ডান দিকে আছে রিড আর বাঁ দিকে আছে উইল। কাজে উইলটা হলো এখানে অক্সিলিয়ারি, কারণ সে বাঁ দিকে থাকবে। আবার এখানে 2টো ভার্ব আছে, উইল এবং রিড। 2টোর মধ্যে লাস্ট ভার্বটাই হবে মেইন ভার্ব। তাহলে প্রথম ভার্ব হচ্ছে উইল, দ্বিতীয় ভার্ব হচ্ছে রিড, 2 নম্বরটা মেইন ভার্ব। ঠিক 4 নম্বর সেন্টেন্সে হি ইজ রিডিং আ স্টোরি, এখানে ইজ এবং রিডিং 2টো ভার্ব আছে, তাহলে লাস্টেরটাই হবে মেইন ভার্ব। এখানে লাস্ট বলতে 1 নম্বরে আছে ইজ, 2 নম্বরে আছে রিডিং। রিডিংটা মেইন ভার্ব, তাহলে রিডিংটা 2 নম্বরে আছে, এটাই মেইন ভার্ব। আবার ডান দিক বাঁ দিক যদি ভাবি, বাঁ দিকে আছে ইজ, ডান দিকে আছে রিডিং, ডান দিকেরটা মেইন ভার্ব। 5 নম্বরে হি হ্যাজ রেড, হ্যাজ এবং রিড, হ্যাজ এবং রিড, এই যে 2টো ভার্ব, 2টোর মধ্যে 2 নম্বরটা মেইন ভার্ব, 1 নম্বরটা অক্সিলারি। অর্থাৎ ডান দিক বাঁ দিক যদি ভাবি, বাঁ দিকে আছে হ্যাজ, সেটা অক্সিলারি, আর ডান দিকে আছে রিড, এটা মেইন ভার্ব। 6 নম্বরে দেখো 3টি ভার্ব আছে, হি হ্যাজ বিন রিডিং আ স্টোরি। এই যে পরপর 3টি ভার্ব আছে, লাস্টের ভার্ব কোনটা? রিডিং, এটাই হচ্ছে মেইন ভার্ব। আর তার বাঁ দিকে হ্যাজ এবং বিন, এ 2টো হলো অক্সিলিয়ারি বা সাহায্যকারী ক্রিয়া। তো বুঝতে পারলে তো, একটি সেন্টেন্সে ম্যাক্সিমাম এইভাবে, এখানে যেমন 2টো অক্সিলিয়ারি ভার্ব আছে, হ্যাজ এবং বিন, কারণ টোটাল 3টি ভার্ব আছে। 3টি ভার্বের মধ্যে মেইন ভার্ব কোনটা? লাস্টেরটা, সেটা হচ্ছে রিডিং। আর তার আগের 2টো মেইন ভার্ব, তার আগের 2টো হচ্ছে অক্সিলিয়ারি। এইভাবে একটি সেন্টেন্সের মধ্যে ম্যাক্সিমাম 3টি অক্সিলিয়ারি বা মোডাল অক্সিলিয়ারি থাকতে পারে। তাহলে সিম্পল সেন্টেন্স আমরা এতক্ষণ দেখলাম যে একটি মাত্র মেইন ভার্ব থাকে এবং ম্যাক্সিমাম 3টি সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলিয়ারি ভার্ব থাকে। এবার কমপ্লেক্স সেন্টেন্স কি? তো কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা হলো জটিল বাক্য। মনে রাখবে, সিম্পল সেন্টেন্স যদি তুমি চিনতে পারো, বুঝতে পারো, তাহলে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে অসুবিধা হবে না। কারণ সিম্পল সেন্টেন্সগুলো দিয়েই কিন্তু কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়।
দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্স একত্রিত করে কখনো কমপ্লেক্স হয়, কখনো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। তো সিম্পল সেন্টেন্সগুলোকে যখন আমরা যুক্ত করি তখন দু রকমের ক্লজ তৈরি পাই আমরা। দেখো, কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সগুলোকে যুক্ত করে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি, তখন ওই সিম্পল সেন্টেন্সগুলো ক্লজে পরিণত হয়। তো এখন তাই এখানে ক্লজের একটি গল্প আছে। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। ক্লজের গল্প চলে আসলো, তাই না? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? একটি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ একটি থাকবে, আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে ক্লজগুলো কি? এগুলো কিছুই না, সিম্পল সেন্টেন্সগুলোকে যুক্ত করে যখন লম্বা একটা সেন্টেন্স তৈরি করে সেখানে ওই সিম্পল সেন্টেন্সগুলো ওগুলোকেই বলা হয় ক্লজ। এবং ক্লজ দুই রকম, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। এই দুই রকম ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে থাকে। বিষয়টা উদাহরণ নিলে পরিষ্কার হয়ে যাবে। দেখো, দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। দুটো সিম্পল সেন্টেন্স লাগবে কমপ্লেক্স তৈরি করতে গেলে, এবং দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করতে হবে, তবেই সেটা কমপ্লেক্স হবে। যেমন এখানে 1 নম্বর এক্সাম্পলে দুটো সিম্পল সেন্টেন্স আছে। দেখো, রাজা ইজ আ বয়, রাজা একটি ছেলে, এটি ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স, হি নেভার স্টুড সেকেন্ড, সে কখনো দ্বিতীয় হয়নি। মানে ক্লাসে যে পরীক্ষা হয় তাতে সেকেন্ড হয়নি কখনো। এখানে দুটো সিম্পল সেন্টেন্স দেখো, রেড কালারে ভার্বগুলো দেওয়া আছে, একটা করে মেইন ভার্ব, ইজ একটা মেইন ভার্ব, স্টুড একটা মেইন ভার্ব। এবার এই সেন্টেন্স দুটোকে আমরা যুক্ত করছি। রাজা ইজ আ বয় হু নেভার স্টুড সেকেন্ড। এখানে হু দিয়ে সেন্টেন্সটা যুক্ত করা হলো। তাহলে কি হলো? তাহলে রাজা ইজ আ বয়, এখানে ফুল স্টপ ছিল, আর নিচে কি হয়ে গেল? রাজা ইজ আ বয়, এখানে কমা হয়ে গেল। কারণ আগে দুটো সেন্টেন্স ছিল, এখন দুটো সেন্টেন্স মিলে একটা লম্বা সেন্টেন্স তৈরি করলো। কাজে রাজা ইজ আ বয়, এই যে চারটা শব্দ উপরে যখন ছিল এটা ছিল সেন্টেন্স, কিন্তু নিচে রাজা ইজ আ বয়, এটা কি সেন্টেন্স? না, এটা পার্ট অফ সেন্টেন্স। অতএব আগে যেটাকে আমরা সেন্টেন্স বলতাম, এখন যুক্ত হওয়ার পর এটাকে বলছি আমরা ক্লজ। এবার হু নেভার স্টুড সেকেন্ড, এই অংশটাকে আগে ছিল কি? হি নেভার স্টুড সেকেন্ড, এখানে হি এর পরিবর্তে হয়ে গেল হু। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হি এর পরিবর্তে এই প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে, হু। এই অংশটা আগে সেন্টেন্স ছিল, এখন আমরা এটাকে বলছি ক্লজ। তাহলে এখানে কটা ক্লজ আছে? এটি একটি লম্বা সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্স নিয়ে তৈরি হয়েছিল, এবং দুটো সিম্পল সেন্টেন্স দুটো ক্লজে পরিণত হয়ে গেল। এখানে একটা রাজা ইজ আ বয়, এটি একটি ক্লজ, হু নেভার স্টুড সেকেন্ড, এটি আরেকটি ক্লজ।
এখন এই যে দুটি ক্লসের নাম আলাদা আলাদা। যেমন রাজা ইজ আ বয়, দেখো তার নিচে লেখা আছে মেইন ক্লস, এটাকে আমরা মেইন ক্লস বা প্রিন্সিপাল ক্লস বলছি। আর হু নেভার স্টুড সেকেন্ড, এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস। তাহলে মেইন ক্লসের বাংলা কি? প্রধান ক্লস। মেইন মানে প্রধান, তোমরা জানো। আর সাবঅর্ডিনেট মানে অধীনস্থ ক্লস। তাহলে মেইন ক্লস বা প্রধান ক্লস কেন বলা হচ্ছে, আর সাবঅর্ডিনেট বা অধীনস্থ অর্থাৎ কারো অধীন, এটাই বা কেন নাম হচ্ছে? এটার কারণ হচ্ছে অর্থ প্রকাশের দিক থেকে। দেখো, এই যে ক্লসটা রাজা ইজ এ বয়, এটা বাংলা অর্থটা তোমরা করো তো, রাজা একটি ছেলে। আচ্ছা, এইটুকু বলে যদি আমি থেমে যাই, তাহলে কি কোনো অসুবিধা আছে? রাজা একটি ছেলে, আমি যদি এখানেই থেমে যাই, তাহলে কি অর্থ বা মিনিংয়ের দিক থেকে বা মনের যে ভাব প্রকাশ, সেখানে কি কোনো খামতি থাকে? না, খামতি থাকে না। এই জন্য এটা মেইন ক্লস। কিন্তু আমরা পরের ক্লসটা যদি ভাবি, হু নেভার স্টুড সেকেন্ড, এটা বাংলা কি হবে? যে কখনো সেকেন্ড হয় নাই। আচ্ছা, আমরা যদি এইটুকু শুধু বলি, যে কখনো সেকেন্ড হয় নাই, আচ্ছা যে কখনো সেকেন্ড হয় নাই, এটা আবার কিরকম কথা, তাই না? এটা হাসি পাবে না? যে কখনো সেকেন্ড হয় নাই, হু নেভার স্টুড ফার্স্ট, এইটুকু কি বলা যায়? আসলে এইটুকু বলা যায় না, এটা মনের ভাবটা সম্পূর্ণ হয় নাই। তাহলে হু নেভার স্টুড ফার্স্ট, যে কখনো সেকেন্ড হয় নাই, মানে কে, কার কথা বলা হচ্ছে? অর্থাৎ এখানে মনের ভাবটা অসম্পূর্ণ থাকছে। এই যে ক্লসটুকু, সে স্বাধীনভাবে মনের ভাব পূর্ণ করতে পারছে না, এবং মনের ভাব পূরণ করার জন্য সে তার বাঁ দিকের যে ক্লসটা রাজা ইজ এ বয়, মেইন ক্লসটা তার উপর নির্ভর করছে। এই জন্য এটাকে বলা হচ্ছে পরাধীন ক্লস বা সাবঅর্ডিনেট ক্লস, অধীনস্থ ক্লস। এ পরাধীন, এ হচ্ছে মেইন ক্লসের অধীনে থাকে। রাজা ইজ এ বয়, এই যে মেইন ক্লসটা তার অধীনে থাকবে, সে ছাড়া এ মনের ভাব প্রকাশ করতে পারে না। তাহলে হু নেভার স্টুড সেকেন্ড, যে কখনো সেকেন্ড হয় নাই, যে মানে কে সেকেন্ড হয় নাই? না, রাজা, রাজা সেকেন্ড হয় নাই। তাহলে এখানে আমরা দুই রকম ক্লস পাচ্ছি, যে রাজা ইজ আ বয়, এটা হচ্ছে মেইন ক্লস, অর্থাৎ মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ করে। আর হু নেভার স্টুড সেকেন্ড, এটা সাবঅর্ডিনেট ক্লস বা পরাধীন ক্লস, অধীনস্থ ক্লস, এ স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে না, এই মেইন ক্লসের উপর নির্ভর করে। আর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে সিম্পল সেন্টেন্সগুলো যুক্ত হওয়ার পর ক্লস পরিণত হচ্ছে। আর তাহলে এইটাকে আমরা বলছি কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। দুটো সিম্পল সেন্টেন্স এক জায়গায় যুক্ত হয়ে একটা মেইন ক্লস হলো, একটা সাবঅর্ডিনেট ক্লস হলো, এবং এটা তৈরি করলো কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এবারে আগের সেন্টেন্সে আমরা দেখেছি হু ব্যবহার করেছিলাম, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এইভাবে দেখো, এই যে ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, হু, হুস, হুম, হোয়েন, হোয়ার, হোয়াই, দ্যাট, হোয়াট, বিকজ, ইফ, অ্যাজ, দো, সাধারণত এগুলো দিয়ে দুটো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করলে তারা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়। এই ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ রাখবে, হু, হুস, হুম, হোয়েন, হোয়ার, হোয়াই, দ্যাট, হোয়াট, বিকজ, ইফ, অ্যাজ, দো।
এগুলো দিয়ে যদি দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা যুক্ত করি সেটা অবশ্যই কমপ্লেক্স হয়ে যায়। যেমন 1 নম্বর, আই নো সুবীর হুজ ফাদার ইজ আ ডক্টর। আমি চিনি সুবীরকে যার বাবা একজন ডাক্তার। এখানে আই নো সুবীর এটুকু হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। হুজ ফাদার ইজ এ ডক্টর, যার বাবা একজন ডাক্তার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এ স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে না, কারণ যার বাবা একজন ডক্টর এটা আবার কেমন কথা? যার বাবা মানে কার বাবা? অবশ্যই সুবীরকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে মেইন ক্লজ। 2 নম্বর, দে উইল রিটার্ন, তারা ফিরে আসবে, এটা প্রিন্সিপাল ক্লজ। হোয়েন দ্য লকডাউন এন্ডস, যখন লকডাউন শেষ হবে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যখন লকডাউন শেষ হবে, হোয়েন দ্য লকডাউন এন্ডস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। 3, হি ওয়েন্ট টু দ্য ভিলেজ হোয়ার হিজ আঙ্কেল লিভস। এখানে হি ওয়েন্ট টু দ্য ভিলেজ, এটা মেইন ক্লজ। হোয়ার হিজ আঙ্কেল লিভস, যেখানে তার কাকা থাকে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। 4 নম্বর, টেল মি হোয়াই, আমাকে বলো কেন দ্য সানসেটস, সূর্য অস্ত যায়। দি সানসেটস, এটা মেইন ক্লজ। টেল মি হোয়াই, আমায় বলো কেন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। 5 নম্বর, উই নো দ্যাট, আমরা জানি যে, এটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। দ্য আর্থ ইজ আ প্ল্যানেট, পৃথিবী একটি গ্রহ, এটি মেইন ক্লজ। 6 নম্বর, রিতা ইজ অ্যাবসেন্ট, রিতা অ্যাবসেন্ট বিকজ শি ইজ ইল, কারণ সে অসুস্থ। এখানে বিকজ শি ইজ ইল, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো এই যে সেন্টেন্সগুলো কি কি দিয়ে যুক্ত হয়েছে। প্রথমে যুক্ত হয়েছে হুস দিয়ে, 2 নম্বরটা যুক্ত হয়েছে হোয়েন দিয়ে, 3 নম্বরে হোয়ার, 4 নম্বরে হোয়াই, 5 নম্বরে দ্যাট, 6 নম্বরে বিকজ। এই যে ওয়ার্ডগুলো দিয়ে যুক্ত হওয়ার পর কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়েছে, এবং এই যে সেন্টেন্সগুলো প্রত্যেকটাতেই একটা মেইন ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে। এবারে আসি কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এক্ষেত্রেও কিন্তু মনে রাখবে সিম্পল সেন্টেন্সেরই ধারণাটা এখানে কাজে লাগাতে হবে, কারণ দুটো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে কম্পাউন্ড তৈরি হয়, বা 3টি সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়, এটাকে বাংলায় বলে যৌগিক বাক্য। যেমন 1 নম্বর, আই এম রিডিং, আমি পড়ছি। ইউ আর রাইটিং, তুমি লিখছো। দুটো সেন্টেন্স আছে, দুটোই সিম্পল। আই এম রিডিং, এখানে রিডিং হচ্ছে মেইন ভার্ব, এম হচ্ছে অক্সিলিয়ারি। তার পাশের সেন্টেন্সে ইউ আর রাইটিং, এখানে রাইটিং মেইন ভার্ব, আর হচ্ছে অক্সিলিয়ারি। এখানে দুটো সিম্পল সেন্টেন্স আছে, একটা করে মেইন ভার্ব আছে এই জন্য। এবার আমরা এই দুটো সিম্পল সেন্টেন্সকে যদি যুক্ত করে দিই, আই এম রিডিং অ্যান্ড ইউ আর রাইটিং, আমি পড়ছি আর তুমি, এবং তুমি লিখছো। এই যে অ্যান্ড দিয়ে যুক্ত হলো, যুক্ত হওয়ার পর কি হয়ে গেল? আই এম রিডিং একটা সেন্টেন্স ছিল, এবং ইউ আর রাইটিং আলাদা একটি সেন্টেন্স ছিল। কিন্তু দুইটা সিম্পল সেন্টেন্স যে 1 নম্বর উদাহরণে আছে, দুটিই কিন্তু নিচে থাকছে। আই এম রিডিংও আছে, ইউ আর রাইটিং এটাও আছে, কিন্তু মাঝখানে অ্যান্ড বসে গিয়ে একটা লম্বা সেন্টেন্স তৈরি হয়ে গেল। তাহলে আগে যাকে আমরা, যেই অংশটুকুকে আমরা সেন্টেন্স বলেছিলাম, যেমন আই এম রিডিং, এখানে ওই অংশটুকু আছে এবং নিখুঁত অবস্থায় আছে আই এম রিডিং, এইটুকুকে আমরা কি বলবো? অবশ্যই এটাকে আমরা ক্লজ বলবো, আর সেন্টেন্স বলবো না। কারণ
দুটো সেন্টেন্স মিলে একটা লম্বা সেন্টেন্স তৈরি হয়ে গেল এবং আগের সেন্টেন্সটি এখন ক্লসে পরিণত হয়ে গেল। ক্লস মানে সেন্টেন্সের অংশে পরিণত হয়ে গেল, এটা পার্ট অফ আ সেন্টেন্স হয়ে গেল। অ্যান্ড ইউ আর রিডিং, এখানে আরেকটি ক্লস। উপরে ইউ আর রিডিংটা সেন্টেন্স ছিল, এখানে ক্লস হয়ে গেল। তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করছি যখন দুটো সিম্পল সেন্টেন্স, এবং দুটো সিম্পল সেন্টেন্স ক্লসে পরিণত হয়ে যাচ্ছে, এবং এটাকে বলছি আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তো আগে আমরা পড়েছিলাম দুই রকম ক্লস, মেইন ক্লস, সাবঅর্ডিনেট ক্লস। মেইন ক্লস এবং সাবঅর্ডিনেট ক্লস পাশাপাশি থাকলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবঅর্ডিনেট ক্লস থাকছে না। তোমরা দেখো এখানে যে দুটো ক্লস তৈরি হয়ে গেল, আই এম রিডিং, ইউ আর রাইটিং। এখানে কিন্তু কেউ কারোর উপর নির্ভর করছে না। আই এম রিডিং মানে বাংলায় চিন্তা করো, আমি পড়ছি। মনের ভাবের কোনো অভাব আছে? নেই। মনের ভাব, বক্তব্য পরিষ্কার, বক্তব্যে কোনো খামতি নেই। ইউ আর রাইটিং, অ্যান্ডের পরে যেটা আছে, এখানেও বক্তব্যের কোনো খামতি নেই, বক্তব্য পরিষ্কার, তুমি লিখছ। কাজে কেউ কারোর উপর নির্ভর করছে না, স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করছে। অর্থাৎ দুটোই এখানে প্রিন্সিপাল ক্লস বা মেইন ক্লস। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দিয়ে যুক্ত হয় এবং দুদিকে দুটো যে ক্লস থাকে তারা কেউ কারোর উপর নির্ভর করে না, দুটোই স্বাধীন এবং দুটোই প্রিন্সিপাল ক্লস বা মেইন ক্লস। নিচে দুটো সিম্পল সেন্টেন্স আছে 2 নম্বর এক্সাম্পলে। মিতা ইজ স্যাড, গীতা ইজ ভেরি হ্যাপি। মিতা দুঃখিত আর গীতা খুব সুখী, খুব খুশি। এখানে পরস্পর বিরোধী দুটো কথা, একজন দুঃখী আর একজন সুখী। এটা বার দিয়ে যুক্ত করা হয়েছে, দুটো সিম্পল সেন্টেন্সকে বার দিয়ে যুক্ত করা হয়েছে। মিতা ইজ স্যাড, মিতা দুঃখী, বাট কিন্তু গীতা ইজ ভেরি হ্যাপি, গীতা খুব সুখী। এখানে বার দিয়ে যুক্ত করা হয়েছে। এবং দেখো মিতা ইজ স্যাড, আগে যেটা সেন্টেন্স ছিল এখানে এটা ক্লজ হয়ে গেল এবং মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে। মিতা ইজ স্যাড, মিতা দুঃখী, মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ করছে। এটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। 2 নম্বরে পাশে বাটের পরে গীতা ইজ ভেরি হ্যাপি, গীতা খুব সুখী। এখানেও মনের ভাবের কোনো খামতি নেই বা অভাব নেই, অর্থাৎ এটাও মেইন ক্লজ। এইভাবে অ্যান্ড এবং বাট দিয়ে দুটো সিম্পল সেন্টেন্স যুক্ত হলে দুদিকে দুটো মেইন ক্লজ থাকে এবং তখন সেটাকে বলি আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি দেখতে পেলাম? কম্পাউন্ড সেন্টেন্স ইকুয়াল টু 2 মেইন ক্লজেস, দুটো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি পেলাম? কমপ্লেক্স সেন্টেন্সে থাকে ইকুয়াল টু দিয়ে লেখা আছে, দেখো 1 মেইন ক্লজ, একটি মেইন ক্লজ থাকে, অ্যান্ড 1 সাবঅর্ডিনেট ক্লজ, একটি মেইন ক্লজ আর একটি কি থাকে? সাবঅর্ডিনেট ক্লজ। আরেকটু করে উদাহরণ আমরা এখানে নেব। আই এম রিডিং, ইউ আর রাইটিং। এই দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা একবার কম্পাউন্ড সেন্টেন্স করছি, একবার কমপ্লেক্স করছি। প্রথমে কম্পাউন্ড সেন্টেন্স করলাম, আই এম রিডিং অ্যান্ড ইউ আর রাইটিং। এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। এবং আই এম রিডিং আমি পড়ছি, ইউ আর রাইটিং তুমি লিখছো। দুটো ক্লজ স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করছে এবং এই দুটো ক্লজ কিন্তু প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। এবার আমরা তারপরে দেখো ইকুয়াল টু চিহ্ন দিয়ে নিচে দেওয়া আছে, হোয়েন আই এম রিডিং, আমি যখন পড়ছি, ইউ আর রাইটিং তুমি লিখছো। এখানে দেখো হোয়েন আই এম রিডিং, আমি যখন পড়ছি,
এইটুকু বলে যদি থেমে যায়, মনের ভাব তো প্রকাশ হবে না, তাই না? অর্থাৎ এটা সাবঅর্ডিনেট ক্লজ। এইটুকু বললে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হয় না, কিছু একটা থেকে যায়। হোয়েন আই এম রিডিং, আমি যখন পড়ি বা পড়ছি, তখন কি হচ্ছে? একটা অসম্পূর্ণ ভাব থাকছে, এবং এই অসম্পূর্ণ ভাবের উত্তরটা কোথায় পাচ্ছি? পরবর্তী ক্লসে, ইউ আর রাইটিং, না তখন তুমি লিখছ। এটা হচ্ছে মেন ক্লস। এই মেন ক্লসের উপরেই নির্ভর করে বাঁ দিকের যে সাবঅর্ডিনেট ক্লস আছে, এই সাবঅর্ডিনেট ক্লস। এটাকে আমরা অন্যভাবে লিখতে করতে পারি। আই এম রিডিং, অর দিয়ে আছে দেখো, আই এম রিডিং, আমি পড়ছি, হোয়েন ইউ আর রাইটিং, যখন তুমি লিখছো। তাহলে হোয়েন ইউ আর রাইটিং, এটা পরের দিলাম আমরা, এটা সাবঅর্ডিনেট ক্লস। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আমরা এখানে সিম্পল কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স এ দুটোর উদাহরণ পাশাপাশি নিলাম, এবং দুটো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করার পর কখন কম্পাউন্ড বলছি, কখন কমপ্লেক্স বলছি সেটা দেখলাম, এবং ক্লজগুলো আমরা দেখে নিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে উপরে যেটা হেডলাইন দেওয়া আছে, কম্পাউন্ড সেন্টেন্সে টু মেন ক্লজ, দুটো মেন ক্লজ থাকে, আর কমপ্লেক্স সেন্টেন্সে একটি ওয়ান মেন ক্লজ, একটি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ, আর একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আমরা এবার এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনাটার আবার আমরা সংক্ষিপ্ত রূপে আরেকবার আমরা দেখে নেব যে সিম্পল সেন্টেন্স, ওয়ান মেইন ভার্ব। সিম্পল সেন্টেন্সে আমরা কি আলোচনা করেছিলাম? একটা মেইন ভার্ব থাকে। এবার আর কি জিনিস আমরা আলোচনা করলাম? জয়নিং অফ টু অর মোর সিম্পল সেন্টেন্সেস, দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে যদি আমরা যুক্ত করি তাহলে কি পাই? বাঁ দিকে কমপ্লেক্স সেন্টেন্স, আমরা কমপ্লেক্স সেন্টেন্স পাই। আর কি পাই? কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স পাই। এবং এগুলোতে কি থাকে? যতগুলো সিম্পল সেন্টেন্স যুক্ত হবে ততগুলোই মেন ভার্ব থাকতে পারে। যদি দুটো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি তাহলে দুটো মেন ভার্ব থাকবে, আর তিনটি সেন্টেন্সকে যুক্ত করলে তিনটি মেন ভার্ব থাকে। তাহলে নিচে গ্রিন কালারে লেখা আছে টু অর মোর মেন ভার্বস। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যেমন একটি মাত্র মেন ভার্ব থাকবে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটো মেন ভার্ব বা তার বেশি মেন ভার্ব থাকবে। অর্থাৎ কতগুলো সিম্পল সেন্টেন্স ওই সেন্টেন্সের মধ্যে যুক্ত অবস্থায় আছে ততগুলোই মেন ভার্ব সেখানে থাকবে। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আমরা এতক্ষণ সেন্টেন্স আলোচনা করলাম, ক্লজ আলোচনা করলাম। তো যেটাই আলোচনা করি না কেন আমাদের ভার্ব কিন্তু চিনতে হবে। তো ভার্ব চিনতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু এগুলো কোনোটাই তোমরা বুঝতে পারবে না। প্রয়োজন হলে ভার্ব এবং পার্ট অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের যে অংশ, এই ভিডিওগুলো এই চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। লকডাউন পিরিয়ডে তুমিও শেখো, তোমার বন্ধুকেও শিখতে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।